মা, আমার নতুন জামাটা খুঁজেই পাচ্ছি না। রেগান উপর থেকে চেঁচিয়ে ডাকলো, ড্রয়ারগুলো খুঁজে দেখো। দেখেছি, কোথাও নেই। দাঁড়াও, আমি আসছি। ক্রিসের সঙ্গে সঙ্গে শ্যারনও উঠে দাঁড়ালো। আমাকে উঠতে হয় ক্রিস, এখন আমার ধ্যান করার সময়। ক্রিস বাঁকা চোখে তাকালো শ্যারনের দিকে। ধ্যানের ব্যাপারটা ইদানিং শুরু হয়েছে। এর শুরু সেই লস অ্যাঞ্জেলস থেকে। প্রথম দিকে শুধু আত্মসম্মোহনের ব্যাপারটাই ছিল। আজকাল আরো অনেক কিছু যোগ হয়েছে। ঘর বন্ধ করে মন্ত্রতন্ত্র পড়া হয়, ধূপকাঠি জ্বালানো হয়। ক্রিসের এইসব ভালো লাগে না। আজও লাগলো না। শুকনো গলায় বলল, এইসব করে তোমার লাভ কি হয়? না, তবে মনের শান্তি। ক্রিস কঠিন স্বরে বলল, মনের শান্তি হলে তো ভালোই। ক্রিস উপরে গিয়ে দেখে রেগান তার ঘরের বাইরে পাংশু মুখে দাঁড়িয়ে আছে। কি হয়েছে রেগান? আমার ঘরে যেন কি হয়েছে মা? রেগান ভীত গলায় বলল, কি জানি কি হয়েছে, কেমন শব্দ হচ্ছে। কই, আমি তো শুনছি না। এখন হচ্ছে না, আগে হচ্ছিল। ইঁদুর শব্দ করছে। ইঁদুরের খুবই উপদ্রব হয়েছে। জামাটা এই ঘরে নেই, পুরো ঘর খুঁজে দেখেছি। ভালো করে খোঁজনি, তুমি আজকাল কোনো কাজ ভালো মতো করতেই পারো না। রেগান, নীল জামাটা পাওয়া গেল না, কোথাও নেই। রেগান গম্ভীর হয়ে বলল, এখন বিশ্বাস হলো তো? খুব সম্ভব উইলি ধুতে নিয়েছে। নতুন জামা ধুতে হবে কেন? ঠিক আছে, এটা পরো, এটাও চমৎকার। ওরা খেতে গেল হট শপে। ক্রিস শুধু সালাদ খেলো। রেগান নিল স্যুপ, 4টা রোল, ফ্রাইড চিকেন, একটা চকলেট শেক, আর সবশেষে কফি আইসক্রিমের সঙ্গে অর্ধেক ব্লুবেরি পাই। এত জিনিস কেউ খায়? এইটুকু তো মোটে শরীর। চমৎকার ডিনার হয়েছে মা। ক্রিস সস্নেহে মেয়ের দিকে তাকালো। তাকিয়ে চমকে উঠল। মেয়েকে অবিকল হাওয়ার্ডের মতো দেখতে লাগছে। বাবার এতটা ছায়া যে মেয়ের মধ্যে আছে, তা হঠাৎ হঠাৎই শুধু চোখে পড়ে, সবসময় পড়ে না। মেয়ের মুখ থেকে চোখ সরিয়ে নিয়ে ক্রিস সহজ স্বরে বলল, আরো কিছু নেবে? হুম। বাড়ি ফিরেই রেগান চলে গেল নিচের তলায় ওর খেলার ঘরে। পাখির মূর্তিটা শেষ করতে হবে। রান্নাঘরে বিরস মুখে উইলি কফি বানাচ্ছে। সন্ধ্যার দিকে গিয়েছিল কার্লের সঙ্গে সিনেমায়। উইলি ইচ্ছা করে বিটলসদের ছবি দেখেছিল, কিন্তু কার্লের পাল্লায় পড়ে কি একটা আর্ট ফিল্ম তাকে দেখতে হয়েছে। উইলি মুখ কুঁচকে বলল, কার্ল, একটা গর্দভ বিশেষ তুমি। ক্রিস কিছুক্ষণ চুপ করে থেকে বলল, রেগানের নতুন জামাটা কোথায় দেখেছ? নীল রঙেরটা? হ্যাঁ, আজ সকালেই রেগানের ড্রয়ারে দেখেছি। তারপর কোথায় রেখেছ? কোথায় আবার রাখবো, ড্রয়ারেই আছে। ভুল করে লন্ড্রিতে পাঠাওনি তো? না তো। ওটা কোথাও খুঁজে পাচ্ছি না। উইলি কিছু একটা বলতে গিয়েও বলল না। বিরক্ত মুখভঙ্গি করে কফিতে চুমুক দিল। গুড ইভিনিং ম্যাডাম। ক্রিস দেখল কার্ল লম্বা মুখে আরো লম্বা মুখ বানিয়ে ঘরে ঢুকছে। গম্ভীর গলা জিজ্ঞেস করলো, ইঁদুর মারা কলগুলো পাতা হয়েছে কার্ল? ম্যাডাম, এই বাড়িতে কোনো ইঁদুর নেই। আমি জানতে চাইছি কলগুলো পাতা হয়েছে কিনা। জি হয়েছে। তোমরা ছবি দেখতে গিয়েছিলে শুনলাম। কেমন ছবি? চমৎকার। ইঁদুর মারা কল কিনতে কোনো অসুবিধা হয়নি তো? জি না। ভোর 6টায় দোকান খোলা ছিল? কোনো কোনো দোকান 24 ঘন্টা খোলা থাকে। ও আচ্ছা। ক্রিস বাথরুমে অনেকক্ষণ ধরে ভিজল। তারপর গায়ে তোয়ালে জড়িয়ে শোবার ঘরে গিয়ে ড্রয়ার খুলতেই দেখে আশ্চর্য, রেগানের হারানো জামাটা পড়ে আছে তার ড্রয়ারের এক কোণে। অনেকটাই অজ্ঞাত সারি ভ্রু কুঁচকে গেল। জামাটার তো এখানে আসার কথাই নয়। ক্রিস পোশাক পরে চিন্তিত মুখে নিচে স্টাডি রুমে চলে গেল।
স্ক্রিপ্টটা ওর হাতে, পড়া দরকার, ভালো মতো পড়া দরকার। ডায়লগগুলো কিছুতেই মুখস্থ হচ্ছে না। ফায়ারপ্লেসের সামনের সোফায় বসে 2 পাতা 4 পাতা উল্টাচ্ছে। তখনই খবর হলো বার্ক ডেনিংস এসেছে। লোকটি নিঃসঙ্গ, প্রায়ই আসে ক্রিসের কাছে। ঘরে ঢুকেই বার্ক বলল, ক্রিস, আমি কিন্তু কিছুটা মাতাল, প্রচুর পান করে এসেছি। ক্রিস দেখল বার্কের হাত দুটো রেইনকোটের পকেটে, মাথা খানিকটা নিচু, চাউনি কেমন যেন এলোমেলো। এ চাউনি ক্রিসের চেনা, লাউসানের ছবির শুটিংয়ের সময় সে দেখেছে। ওরা ছিল জেনেভা হ্রদের পাড়ে ছোট্ট একটা হোটেলে। ক্রিসের ঘুম আসছিল না। ভোর 5টার দিকে ও নেমে এলো লবিতে, যদি চা বা কফি কিছু পাওয়া যায়। তখন দেখল হ্রদের পাশ ঘেরে পার্ক দ্রুত পায়ে হেঁটে যাচ্ছে। লবিতে ঢুকেই সে খিস্তি করল, একটা মেয়েলোক পাওয়া গেল না, শালার একটা শহর, থু থু। সেদিন বার্কের চোখে এরকম অস্বাভাবিক দৃষ্টি ছিল, তবে আজ সে অনেক শান্ত। কতক্ষণ শান্ত থাকে সেটাই হলো কথা। বার্ক বলল, ক্রিস, আমার ড্রিঙ্কস আসছে, তুমি শান্ত হয়ে বসো। বেশ, বসলাম। আর শোনো, একটা খিস্তিও করবে না কিন্তু, প্লিজ। ঠিক আছে। ঠোঁট ফাঁকি করব না, নীরবে পান করব। ক্রিস গ্লাসে ধীরে ধীরে ভদকা ঢালছিল। এই ফাঁকে হঠাৎ করে জিজ্ঞেস করলো, আচ্ছা বার্ক, কখনো কি মৃত্যুর কথা মনে করে কখনো মৃত্যুর কথা ভেবেছ? মানে মরবার পর কি হয় এইসব? কি বললে? তুমি কি কখনো মৃত্যুর কথা ভাবো না? তোমার কি হয়েছে ক্রিস? না মানে, আজ ভোররাতে খুব খারাপ একটা স্বপ্ন দেখলাম আমি যেন মরে যাচ্ছি। বার্ক সহজ ভঙ্গিতে বলল, মৃত্যু খুব শান্তিময় একটা ব্যাপার। মৃত্যুর স্বপ্ন দেখে ভয় পাওয়া কোনো কাজের কথা নয়। আমি মরতে চাই না, সারা জীবন আমি বেঁচে থাকতে চাই। তুমি বেঁচে থাকবে ঠিকই, তোমার ছেলে মেয়েদের মধ্যে বেঁচে থাকবে। ধুর, তুমি দেখে মদ খেয়ে পাদ্রীদের মতো কথা বলা শুরু করেছ। বার্ক আর কিছু বলল না, আরক্ত চোখে তাকিয়ে রইল। ক্রিস বলল, আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, পাদ্রীরাও কি মদ খায়? বার্ক বলল, আমাকে আরেক গ্লাস ভদকা দাও তো ক্রিস। ক্রিস বলল, আচ্ছা, ওরাও কি পাপ করে আমাদের মতো? আমি কি করে জানবো? তোমার তো জানার কথা। একসময় পাদ্রী হওয়ার জন্য তুমি চার্চে ঘোরাফেরা শুরু করেছিলে। ক্রিস, আমাকে আরেক গ্লাস দাও। না, আর না, কফি খাও বরং। হুম, কফি নয়, কফি আমি খাই না। ক্রিস এবার গ্লাসে জিন ঢালল, তারপর নরম গলায় বলল, জানো, মাঝে মাঝে আমার ইচ্ছে হয় ওদের আমার এখানে চা খেতে বলি। কাদের? পাদ্রীদের। বার্গ এবার খুবই বিচ্ছিরিভাবে একটা খিস্তি করল। ক্রিস দেখল বার্কের চোখ মুখ ধীরে ধীরে লাল হয়ে উঠেছে। বোঝা গেল এখনই সে প্রচণ্ড রাগে ফেটে পড়বে। ক্রিস প্রসঙ্গ পরিবর্তন করলো খুব তাড়াতাড়ি। ছবি পরিচালনার যে অফার সে পেয়েছে সে কথা তুলল। বার্ক, আমি পারবো কিনা কে জানে। যদি আমার মতো একটা গাধা মার্কা লোক ছবি পরিচালনা করতে পারে, তবে দুনিয়ার যে কেউ পারবে। কিন্তু বার্ক, ছবি পরিচালনার তো আমি কিছুই জানি না। জানার কোনো দরকারও নেই। তুমি একজন ভালো ক্যামেরাম্যান, একজন ভালো এডিটর আর কয়েকজন ভালো স্ক্রিপ্ট রাইটার নাও, দেখবে তারাই তোমাকে পার করে নেবে। তোমাকে একটা জিনিস শুধু করতে হবে, অভিনেতা অভিনেত্রীদের খুব সাবধানে বেছে নিতে হবে। মাতাল হোক আর দুশ্চরিত্রই হোক, বার্ক ডেনিংস যে সেরা চিত্র পরিচালকদের একজন তা ক্রিস ভালো করেই জানে। মন দিয়ে তাই ক্রিস তার কথাগুলো শুনছে। টেকনিক্যাল স্টাফদের সঙ্গে নানা খুঁটিনাটি বোঝাতে শুরু করলো বার্ক। ক্রিস লক্ষ্য করল বার্কের চোখ থেকে সেই রাগী ভাবটা দূর হয়ে যাচ্ছে।
ভাগ্যিস সময় মতো সে প্রসঙ্গ পরিবর্তন করেছিল। ম্যাডাম, আপনাদের কিছু লাগবে? ঘাড় ফিরিয়ে বার্ক দেখে দরজার কাছে গম্ভীর মুখে কার্ল দাঁড়িয়ে আছে। বার্ক নতুন এক খেলা শুরু করলো। কার্লকে দেখলেই এই খেলা খেলতে ইচ্ছে করে। ও, তোমার নামটা জানো কি? থর্নডাইক নাকি হেনরিক? কিছুতেই আমার মনে থাকে না। আমার নাম কার্ল। ও কার্ল, ঠিক বলেছ, কার্ল। তা তুমি জার্মান গেস্টাপোর সঙ্গে ছিলে না? আমি জার্মান নই, সুইস। হ্যাঁ, তাই তো। তুমি তাহলে গোয়েবলসের সঙ্গে ফুটবল খেলোনি? কার্ল আহত চোখে তাকালো ক্রিসের দিকে। বার্কের মজা করা ফুরোয় না। তুমি নিশ্চয়ই রুডলফ হোসের সঙ্গে প্লেনেও চড়নি, নাকি চড়েছ? কার্ল বার্ককে অগ্রাহ্য করে ক্রিসের দিকে তাকালো। ম্যাডাম, আপনার কি কিছু লাগবে? ক্রিস বলল, না, আমার কিছুই লাগবে না। বার্ক, তোমার কিছু লাগবে? কফি? কফি? আমি কফি খাবো? আমি কি? বার্ক খিস্তিটা সজোরে ছাড়তে গিয়েও হঠাৎ থেমে গেল। তারপর প্রায় ঝড়ের বেগে বেরিয়ে গেল ঘর থেকে। ক্রিস পরিস্থিতি সহজ করবার জন্য কার্লের দিকে তাকিয়ে বলল, রেগান কোথায় কার্ল? খেলার ঘরে। ডেকে আনবো? না, আমিই যাচ্ছি। আর শোনো, বার্কের ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত। তুমি কিছু মনে করো না। উনি কি বলেন তাতে আমি কোনো কান দিই না ম্যাডাম। দাবনা বলেই সে আরো বেশি করে। ক্রিস নিচের তলায় নেমে এলো। রেগান, তোমার পাখি বানানো শেষ হয়েছে? হ্যাঁ মা, দেখো, তোমার পছন্দ হয়েছে? বাহ, ভারী সুন্দর হয়েছে। উজ্জ্বল চোখে হাসলো রেগান। খেলার ঘরটাও নিজের মতো করে সাজিয়েছে। চারিদিকের দেয়ালে নিজের আঁকা সব ছবি ঝোলানো আছে। মাঝখানে একটা রেকর্ড প্লেয়ার, দুটো লেখার টেবিল, মূর্তি বানাবার জন্য একটা ছোট্ট টেবিল। রেগান বলল, পাখিটা তাহলে তোমার পছন্দ হয়েছে মা? খুব, খুব পছন্দ হয়েছে। তা এ পাখিটা নিশ্চয়ই একটি নাম আছে? আছে, খুব সুন্দর নাম নিশ্চয়ই। জানি না সুন্দর কিনা। এর নাম রাখা যাক বোকা পাখি। ঠিক আছে নাম? রেগান খিলখিল করে হাসল। আমার ঘরে সাজিয়ে রাখবো এই বোকা পাখিটা, কেমন? পাখিটা সাবধানে নামিয়ে রাখতে গিয়ে ক্রিস দেখল টেবিলের একটা ওইজা বোর্ড সাজানো আছে। এটা এখানে এলো কিভাবে? বোর্ডটা ও কিনেছিল কয়েক বছর আগে। সে সময় খুব শখ হয়েছিল প্ল্যানচেটের। অনেকবার বন্ধুদের নিয়ে বসেছে, যদি সত্যি সত্যি পরকালের সঙ্গে যোগাযোগ ঘটে। না, কোনো কাজই হয়নি। বোর্ডের বোতামে আঙুল দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও বোতাম নড়ে না। বন্ধুদের সঙ্গে প্ল্যানচেট করতে গিয়ে শুধু হাসাহাসি আর অশ্লীল কথা হয়। ভূতরা যেসব খবর দেয় সেগুলো মাত্রা ছাড়া অশ্লীল। যারা প্ল্যানচেট করতে বসে তারা কেউ যে আঙুল দিয়ে বোতাম ঠেলে নেয় তা বলাই বাহুল্য। এই ওইজা বোর্ড নিয়ে ঠেলেছিল নাকি রেগান। হ্যাঁ, তুমি কি এই ওইজা বোর্ড নিয়ে খেলছিলে? জানো কি করে খেলতে হয়? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। রেগানের উৎসাহ দেখে ক্রিস গম্ভীর গলায় বলল, যতদূর জানি দুজন লাগে এতে। না মা, একজনেও হয়। আমি তো সবসময় একাই করি। ক্রিস চেয়ার টেনে বসলো। হালকা স্বরে বলল, এসো, দুজনে মিলেই করি। রেগান খানিকক্ষণ ইতস্তত করে বসে পড়ল মায়ের সামনে। আঙুল রাখলো বোতামে। ক্রিস নিজেও তর্জনী বাড়িয়ে বোতাম স্পর্শ করতেই সেটি কেমন যেন নড়ে উঠল। বোর্ডে না লেখা সেখানে স্থির হলো। রেগান লাজুক হেসে বলল, আমি বরং নিজে নিজেই করি। তুমি আমার সঙ্গে করতে চাও না রেগান? চাই, খুব চাই, কিন্তু দেখছো না ক্যাপ্টেন হাউডি কেমন মানা করছে। লক্ষ্মী মা, ক্যাপ্টেন হাউডিটা কে? আমি যখন প্রশ্ন করি তখন সেই তো উত্তর দেয় মা। তাই? হ্যাঁ মা, ক্যাপ্টেন হাউডি খুব ভালো, খুবই ভালো। আমার সঙ্গে কত কথা হয়।
ক্রিস চেষ্টা করলো এমন ভাব করতে যাতে রেগান ওর মনের অস্বস্তিটা বুঝতে না পারে। তার এই বাচ্চাময় খানিকটা বদলে গেছে। বাবার খুব ভক্ত ছিল রেগান, তবু ওদের যখন ছাড়াছাড়ি হলো, আলাদা হয়ে গেল ক্রিস ও হাওয়ার্ড, তখন রেগান সবকিছু বেশ সহজভাবেই নিল। ক্রিসের ব্যাপারটা একটুও ভালো লাগেনি। সবসময় ভেবেছে কোনো না কোনো দিন চেপে রাখা দুঃখ ভেসে উঠে সব গোলমাল করে দেবে। এই যে আজ ক্যাপ্টেন হাউডি নামের এক কাল্পনিক সঙ্গী হয়েছে রেগানের। আসলে সে কে? বাবার হাওয়ার্ড নাম থেকেই কি এই হাউডি নাম আসেনি? ক্রিস হালকা গলায় বলল, ক্যাপ্টেন হাউডি বলে ডাকছে কেন রেগান? তাহলে কি বলে ডাকবো? ওর নাম তো হাউডি। কে বলেছে ওর নাম হাউডি? ও নিজেই বলেছে। আর কি বলেছে? অনেক কিছু। শুনি কি বলেছে। বললাম তো, অনেক কিছু। যেমন? ঠিক আছে, তুমি নিজের কানেই শোনো। আমি ওকে এখনই প্রশ্ন করছি। বেশ, প্রশ্ন করো। ওইজা বোর্ডের বোতামটা আঙুল দিয়ে চেপে ধরে রেগান প্রথমে গম্ভীর স্বরে প্রশ্ন করল, ক্যাপ্টেন হাউডি, তোমার কি মনে হয় আমার মা খুব সুন্দরী? রেগানের সমস্ত চোখে মুখে গভীর একাগ্রতা, এক দৃষ্টে তাকিয়ে আছে ও। 1 সেকেন্ড, 5 সেকেন্ড, 10, 20। ক্যাপ্টেন হাউডি, ক্যাপ্টেন হাউডি। ক্রিস খুব অবাক হলো। ভেবেছিল রেগান হয়তো নিজেই ঠেলে ঠেলে বোতামটা হ্যার ঘরে নিয়ে যাবে, কিন্তু সেরকম কিছু হলো না। চোখ মুখ লাল করে গম্ভীর হয়ে বসে আছে রেগান। একসময় ফিসফিস করে বলল, ক্যাপ্টেন হাউডি, ভালো হচ্ছে না কিন্তু। মার সামনে তুমি খুব অভদ্র ব্যবহার করছো। ক্রিস বলল, লক্ষ্মী মা। রেগান, একটা কথা শোনো। আমার মনে হয় বেচারা ক্যাপ্টেন হাউডি ঘুমিয়ে পড়েছে। এত সকালেই? হ্যাঁ, আমার তো মনে হয় তোমারও ঘুমানো উচিত। এখনই? ক্রিস রেগানকে ওর শোবার ঘরে নিয়ে আদর করে বলল, রবিবারে আমরা সবাই খুব ঘুরবো। কি বলো? কোথায় যাব? এখন তো চেরি ফুল ফুটেছে, পার্কে গিয়ে চেরি ফুল দেখতে পারি। তারপর রাতে একটা সিনেমাও দেখতে পারি। আমি তোমাকে খুব ভালোবাসি মা। আমিও তোমাকে খুব ভালোবাসি মামনি। তোমার যদি ইচ্ছা হয় তুমি মিস্টার বার্ককেও সঙ্গে নিতে পারো। ক্রিস রীতিমতো যেন চমকে গেল। বার্ক? ওকে কেন? ওকে সে সঙ্গে নেব কেন? রেগান চাপা গলায় বলল, ওকে তো তুমি পছন্দ করো, করো না? হ্যাঁ, তা করি। তুমি করো না? রেগান কোনো জবাব দিল না। ক্রিস বলল, বলো তো মা, তুমি এমন গম্ভীর হয়ে আছো কেন? তুমি কি ওকে বিয়ে করবে? বিয়ে করবে, তাই না মা? ক্রিস এবার খিলখিল করে হেসে উঠল। তোমার যে কি কথা! ওকে আমি বিয়ে করব কোন দুঃখে? ওকে তুমি পছন্দ করো, তাই বিয়ে করবে। আমি তো অনেককেই পছন্দ করি, তাই বলে কি আমি সবাইকে বিয়ে করতে হবে এখন? ও আমার বন্ধু, এর বেশি কিছু না। আব্বুকে তুমি যতটা ভালোবাসতে ওকে ততটা বাসো না, তাই না? তোমার আব্বুকে আমি খুবই ভালোবাসতাম, এখনো বাসি, সব সময় বাসবো। বার্ক এখানে প্রায় আসে, একা একা থাকে তো, তাই। এর বেশি কিছু না। একটু যেন হাসি ফুটল রেগানের ঠোঁটে। মনে হলো মায়ের সব কথা ও মেনে নিচ্ছে। তার মুখের গম্ভীর ভাব এখন আর নেই। এসব চিন্তা কখনো করবে না। যাও, ঘুমো এখন। ক্রিস মেয়ের কপালে চুমু খেয়ে দরজা বন্ধ করে দিল। বাচ্চারা কোত্থেকে যে এইসব অদ্ভুত ধারণা পায় কে জানে। অবশ্যই রেগান জানে ডিভোর্সের মামলাটা ক্রিসই দায়ের করেছে, ওর বাবা করেনি। কিন্তু ও কি জানে এতে ওর বাবা একটু আপত্তি করেনি? স্ত্রীর অসামান্য খ্যাতি কিছুতেই সহ্য করতে পারছিল না হাওয়ার্ড। হয়তো নামি দামি তারকাদের স্বামী হওয়া খুব কষ্টকর একটি ব্যাপার। স্টাডি রুমে ফিরে এসে বাতি জ্বালাতেই ক্রিস দেখল রেগান নেমে এসেছে সিঁড়ির কাছে। কি ব্যাপার রেগান?
কেমন যেন অদ্ভুত শব্দ হচ্ছে আমার ঘরে। কি রকম?